এবার দৌড় বন্ধ হোক। তাহলে ব্রহ্মদত্তি বাবা আজকের মতো আমাদের ছুটি তো? আরে ছুটি কি রে হত ভাগা, এই তো সবে শুরু হলো রে। ছুটি নয়, কিন্তু আমরা তো প্রায় আধ ঘন্টার উপরে দৌড়েছি। ওরে মুখ পড়া, আধ ঘন্টা আবার কোনো সময় হলো নাকি? আজ থেকে কমসে কম টানা 3 ঘন্টা ব্যায়াম করতে হবে। হ্যাঁ তিন ঘন্টা? হ্যাঁ রে অকর্মাত ভারীরা, 3 ঘন্টা না হলে তোদের শরীরে ঠিক মতো বল আসবে না, মাথা হবে না খোলতাই, হয়েছিস? আর সব না হলে বারবার মানুষের কাছে হেরে ন্যাজ গুটিয়ে সব ডেরায় চলে আসবি আর ভেউ ভেউ করে কাঁদবি। যা যা, এবার সকলে ডন মারা শুরু কর, যা। বাবা বড্ড জল তেষ্টা পেয়েছে, একটু ঠান্ডা জল খেয়ে আসবো। ঠান্ডা জল? জানিস না ব্যায়ামের মধ্যে ঠান্ডা জল ছেড়ে শরীরের পেশি সব কুঁচকে কমজোরি হয়ে যায়। না 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 না, কোনো রকম জল পান চলবে না। নে ডন মারা শুরু কর। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো? আরে দেখো বাজার থেকে আজ কি কি এনেছি। ও মা, আজ সূর্যি কোন দিকে উঠেছে গো? কিপটে পুরোর হাত খুলে গেছে দেখছি। কত কি বাজার গো, ভালো ভালো আনাজপাতি, টাটকা মাছ, ও বাবা আবার বড় বড় দুটো গাছ পাকা আম এনেছে দেখছি। তবে খুব আমায় কিপটে বলো, তা এবার কি বলবে বলো? ওগো না না, এমন মনের মতো বাজার করে এনেছো, আর তোমায় কিপটে বুড়ো বলবো না গো। শোনো, তাড়াতাড়ি রান্না চাপিয়ে দাও, আমি কিন্তু আজ একটু তাড়াতাড়ি রাজসভায় বেরোবো, বুঝলে? ঠিক আছে ঠিক আছে, এক্ষুনি হয়ে যাবে আমার। শুধু চান করতে যাওয়ার আগে আমাকে বলে যেও। ভাত তো হয়েই গেছে, চান করে ফিরে এসেই দেখবে গরম গরম ভাত আর মাছের ঝোল পাতের ওপর হাসছে। বেশ জমিয়ে মাছের ঝোলটা রেধো দেখি। ঠিক আছে ঠিক আছে, এমন মুখরোচক করে রাঁধবো দেখবে, খাবার পরেও না আঙুল চাটতে চাটতে রাজসভায় যাবে। হ্যাঁ? আঙুল চাটতে চাটতে রাজসভায়? বেড়ে বলেছ বটে। ওরে বাবা, আর পারছি না। সব দম ফোঁস হয়ে গেছে। মেয়ে মানুষ কি এত ব্যায়াম করতে পারে? হ্যাঁ, ব্যায়ামের সময় গুজুর গুজুর ফুটুর ফুটুর করে এত কথা কিসে রে? হ্যাঁ, বুঝতে পেরেছি, স্বাদ দিতে আর কুলোচ্ছে না, তাই তো? বড্ড খিদে পেয়েছে বাবা। ওহ, মনে হচ্ছে এবার মাথা ঘুরে পড়েই যাবো। খুব হেঁদিয়ে গেছিস দেখছি। ঠিক আছে ঠিক আছে, আজকের মতো ছুটি দিলাম, যা। এবার সকলে আমার সামনে এসে দাঁড়া, দেখি ব্যায়াম করে কার কার পেশি মজবুত হলো। সকলে হাতের গুলি ফুলিয়ে দাঁড়া দেখি। এতক্ষণ ব্যায়াম করার পরেও গুলি রে ছিঁড়ে। ওরে আগেও যেমন লটর পটর লেগ ব্যাগে সিং ছিলিস, ব্যায়াম করার পরে তো দেখছি তেমনই তাল পাতার সেপাই রয়ে গেলি। বলি এই স্বাস্থ্য নিয়ে মানুষের ঘর থেকে খাবার নিয়ে আসতে পারবি? পিটিয়ে সব পাট করে দেবে না? আরে ছায়াভূত তো এখনো নিজের মনে ডন মেরে যাচ্ছে দেখছি। ছায়াভূত, এই ছায়াভূত। বলুন প্রভু। আমি তো ব্যায়ামের ছুটি দিয়ে দিয়েছি, তুই এখনো ডন মেরে যাচ্ছিস যে? আসলে ব্যায়াম করতে আমার খুবই ভালো লাগে প্রভু। ভালো লাগে? ভালো ভালো, খুব ভালো। এই তোর হাতের গুলিটা একবার দেখা দেখি।
বাহ 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 বাহ। কি গুলি যেন মরা হাতির মাথার খুলি দেখ 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 দেখে যা গুলি কাকে বলে দেখে যা আপনি খুশি হয়েছেন তো প্রভু? খুশি বলিয়া খুশি যাকে বলে মাথার খুশকির মতো খুশি একবার হলে আর শেষে হতে চায় না বুঝলি বুঝলি বাবা তুই পারবি তুই পারবি কি পারবো প্রভু? ওই যে মানুষের ঘর থেকে খাবার হড়কে নিয়ে আসা জানিস তো প্রচন্ড গরমে কৃষ্ণনগরের সব জলাশয়ের জল শুকিয়ে গেছে রে ফলত জলাশয়ে আর মাছ নেই তা তোরা যে মাছ ধরে খাবি সে উপায় তো বন্ধ আর তারপর ধর না কেন গরমে গাছও শুকিয়ে কাঠ হ্যাঁ ডাল থেকে তাই ফল ঝুলতে কম আমি আবার ফলাহারি তা কি খেস থাকি বলতো তাই তো তোকে মানুষের ঘরে যেতে হবে মেরে ধরিয়ে ভয় দেখিয়ে মানে ছলে বলে কৌশলে ওদের ঘর থেকে খাবার নিয়ে আসতে হবে সকলের জন্য কিরে বাপ পারবি তো? খুব পারবো ব্রহ্মদৈত্যী বাবা। আপনি শুধু আপনার ওই তেলচিটে মার্কা পৈতেটা দিয়ে আমার মাথায় একটু আশীর্বাদ করে দিন, তাহলে আমি সবই পারবো। এই চিন্তা করিস না, সকলের জন্য কিছু না কিছু খাবার আমি নিয়ে আসবো। ওরে বাপ আমার কথাটাও একটু মনে রাখিস মানে ওই টাটকা রসালো ফল যদি পাই পাবেন পাবেন সব পাবেন সব পাবেন। গিন্নি মাছের ঝোল আর ভাত বেড়ে ফেলো, আমি স্নান করতে চললাম, যাবো আর আসবো। এই গোপাল চান করতে গেল, তার মানে এসে ভাত খাবে। ওই যে কথায় আছে না, লুটি তো ভান্ডার মারি তো গন্ডার। আজ গোপালের বাড়ি থেকেই খাবার নিয়ে পালাবো। দেখি দেখি গোপাল বেটা আমাকে কি করে আটকায়। যা গরম পড়েছে, ডুব মেরেও যেন শান্তি হয় না। ওই দেখেছো, এক্ষুনি আসছি, ভাত দাও বলে চান করতে দৌড়লো, অথচ এখনো আসার নাম নেই। কি করি? হ্যাঁ হ্যাঁ, খাবারগুলো সব ঢাকা চাপা দিয়ে রাখি, ওদিকে আবার রান্নাঘর ফাঁকা রেখে এসেছি, কখন যে বেড়াল ঢুকে পড়বে কে জানে। ওরে বাবা কত ভাত, আর বাটিতে বড় বড় দু টুকরো মাছ। ও বাবা, গিন্নি ভাত দাও। ঘরে ঢাকা চাপা দিয়ে এসেছি, খেতে শুরু করো, আমি আসছি। ঠিক আছে। কি বাসনপত্র তো সব ফাঁকা, ভাত কই? গিন্নি কি হলো আবার? এক্ষুনি এ ঘরে এসো। হামুকা চেঁচাচ্ছ কেন? না চেঁচাবে না, বললে ঘরে ঢাকা চাপা দিয়ে ভাত রেখে এসেছি, কিন্তু কোথায় ভাত? থালা বাটি সব তো ফাঁকা। বলি আমার সঙ্গে মশকরা হচ্ছে? উমা, এ কি কথা? আমি তো নিজে হাতে ভাত আর মাছের ঝোল রেখে গেলাম। নিজের হাতে ভাত আর মাছের ঝোল রেখে গেলাম, তা রেখে গেলে সেগুলো গেল কোথায়? হাওয়ায় উড়ে গেল? আমি কি করে জানবো? আরে আশ্চর্যের কথা, তুমি জানবে না তো কে জানবে? ভূতে?
ও ঘরে কর্তাগিন্নির মধ্যে নারদ নারদ ঝগড়া লেগে গেছে। আমি বাবা এই ফাঁকে রান্নাঘরে ঢুকে দেখি আর কিছু সটকানো যায় কিনা। ওরে বাবা, গাছ পাকা আম। এই দুটো ব্রহ্মদৈত্যী বাবার জন্যে। বলো 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 বলো, মাছ কোথায় গেল? হ্যাঁ, আসলে তোমার চাতুরি আমি বুঝতে পেরেছি, বুঝলে? রান্নায় শেষ করে উঠতে পারোনি তুমি। অকর্মার ঢেঁকি একটা। কি? আমি অকর্মার ঢেঁকি? হ্যাঁ? তাহলে যাও না, যাও কর্মের একটা ঢেঁকিকে ঘরে নিয়ে এসো, যাও। হ্যাঁ হ্যাঁ, দরকার পড়লে আনবো বই কি। উত্তরি। এই শোনো, এভাবে না খেয়ে চলে যেতে নেই, আমার ভাগেরটা এনে দিচ্ছি। শোনো, খেয়ে যাও বলছি, খেয়ে যাও। খুব হয়েছে, তার আর দরকার নেই। কিরে ছাউত, কিছু আনতে পেরেছিস? হ্যাঁ, পেরেছি মানে মাথার উপরে আপনার ওই তেলচিটে পৈতের আশীর্বাদ আছে না, এ দুটো আপনার বাবা। বাবা বাবা বাবা, এ তো একেবারে গাছ পাকা। দে 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 দে। আহা, কতদিন পর যেমন রসালো মিষ্টি ফল খাবো। দে 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 বাবা, দে। আরে এক পুটলি ভাত আমাদের সকলের জন্য, এই সাথে মাছও আছে। নে নে, ধর 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 তোরা সব। তা বাবা ছায়াউত, এগুলো আনলি কোথা থেকে বাবা? ওই যে কথায় আছে না, মারিত গন্ডার লুঠিত ভান্ডার, হ্যাঁ, তা নিয়ে এলাম খোদ ভান্ডারির ঘর থেকে। শ্রীযুক্ত গোপালচন্দ্র ভান্ডারী ওরফে গোপাল ভাঁড়। হ্যাঁ, দেখি আর কিছু পাওয়া যায় কিনা। দে ওই পুটুলির কাপড়টা দে, কিছু পেলে ছাদা বেঁধে নিয়ে আসতে হবে তো। কি হলো মহারাজ? তখন থেকে তো তরমুজের ফালি হাতে করে বসেই আছেন। আপনি খাওয়া শুরু না করলে তো আমরা কেউ তরমুজে মুখ দিতে পারছি না। এ বাবা, আমি খাইনি বলে তোমরাও সব না খেয়ে হাতে ধরে বসে আছো? কি করিব রাজন, আপনি শুরু না করিলে তো জমে না ভোজন। আসলে আমি ওই গোপালের জন্য একটু অপেক্ষা করছিলাম। আহা, বেচারা তরমুজ খেতে বড্ড ভালোবাসে। শুধু তো ভালোবাসলি হয় না মহারাজ, খাওয়ার কপাল করতে হয়, মানে সময়ে আসতে হয়, সময়ে আসতে হয়। দেরি করেও আসবো, আবার এসেই লাল তরমুজে কামড় বসাবো, দুটো তো আর একসঙ্গে হতে পারে না। কথাটা ঠিকই বলেছ। তাহলে শুরু করো তরমুজ ভক্ষণ। এই কে 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 তরমুজ কাটলি? কে? গোপাল? গোপাল আবার কোথা থেকে আসবে? গোপাল না হলে তরমুজ কাটলো কে? দেখো, রসিকতা করে তোমার চোখকে ফাঁকি দিয়ে কেউ কেড়ে নিয়েছে। আমার হাত থেকে তরমুজ কাটবে? কার এত সাহস? এই কে কেড়েছো? দিয়ে দাও। কে 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 গালে থাপড় মারলো? শান্ত হও, আরে শান্ত হও, শান্ত হও। তোর নিকুচি করেছে তরমুজে। কি ব্যাপার, সকলে এমন করে দৌড়চ্ছেন কেন? গোপাল, রাজসভায় ভূত বেরিয়েছে। রাজসভায় ভূত? হাত থেকে তরমুজ কেড়ে নিয়ে এমন জোরে আক্কেল দাঁতের ওপর চড় মেরেছে যে আক্কেল আমার গুরুম হয়ে গেছে। দিনে দুপুরে ভূত? চলুন তো দেখি। একেবারে যেও না গোপাল। খেলে ওই ভূতের হাতে চড় মুন্ডু থেকে ফট করে আলাদা হবে ধর। পালাও গোপাল, পালাও। শাস্ত্রে আছে, যে পলায়তি সে জীবতি। আরে আরে, খামোকা এখানে দাঁড়িয়ে আছেন কেন? ওই ভূতটা যদি ধাওয়া করে এখানে এসে পড়ে।
রাজসভায় ভূত, তাও আবার দিনের বেলায়। তাহলে কি এই ভূতটাই আমার বাড়ি এসে ভাত নিয়ে পালিয়েছে? কি জানি বাবা। যেমন মিষ্টি তেমন রসালো। সাবাস সাবাস ছায়াভূত, সাবাস, তুই আমার যোগ্য উত্তরসূরি হবি দেখছি। সবই আপনার এই তেল চিটে পৈতার আশীর্বাদ প্রভু। যাই আর একবার ঘুরে আসি। আবার কোথায় যাবি? দেখি আর কিছু সটকে আনা যায় কিনা। ওরে সব ভূত পেতনির বাচ্চারা, দেখ দেখ দেখে শেখ উত্তম কাকে বলে। তোকে যত দেখছি আমি তোকে জল ধরে রাখতে পারছি না বাবা ছায়াভূত। তোকে আশীর্বাদ করি, যা যা বাবা যা। কিছু মনে কর না গিন্নি, সকালের ব্যবহারের জন্য আমি খুব দুঃখিত। থাক থাক, আর কাটা ঘায়ে মলম দিতে হবে না। সংসারের জন্য এত করে মরি, কিন্তু কোনোদিন একটু নাম পেলাম না। উল্টে শুধু বকা ঝকা আর দাঁত খিচুনি। যাও। আহা, বলছি তো ভুল হয়ে গেছে। আসলে জানো গিন্নি, মনে হচ্ছে অন্য কেউ এসে পাতের ভাত নিয়ে পালিয়ে গেছে, আর মাঝখান থেকে বকুনি খেয়ে মরলে তুমি। অন্য কেউ মানে? তাহলে কি চোর এসেছিল? হ্যাঁ, চোরও হতে পারে, আবার এই দেখো, হিয়ালি করো না তো। আবারটা কি? হ্যাঁ, সেটাই তো লাখ টাকার প্রশ্ন গিন্নি। যাকে যাক, হাড়িতে যা ভাত আছে দুজনে ভাগ করে খাবো। কিন্তু রাজসভা। সে এক কাণ্ড, ভূতের ভয়ে রাজসভা ভণ্ডুল হয়ে গেছে। রাজসভায় যা হলো আজ। রানী, আরে ভাত দাও। এই তো এসে গেছি। আরে ঘরের মধ্যে কিসের ছায়া? কি হলো? কি হলো? রানী, রানী, ও রানী, চোখ খোলো, চোখ খোলো রানী, রানী। কত খাবার, সকলে মিলে জমিয়ে খাওয়া যাবে। বলবো কি, কাল খাবার সময় প্রথমে ঘরে একটা ছায়া এসে পড়লো, আর তারপরই পাত থেকে মাছের মাথা বাতাসে ভাসতে শুরু করে দিল। আর রানী সেটা ধরতে যেতেই ছি 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 ছি, শেষে রাজার ঘরেই কিনা। তাহলে ওই ভূতই কাল আমার হাত থেকে তরমুজ কেড়ে গালে চড় মেরে পালিয়ে গিয়েছিল। আমার খুব ভয় করছে মহারাজ। তো ভয় পেলে তো চলবে না। ও গোপাল, গোপাল, কিছু একটা করো। মহারাজ, মহারাজ, একটা ছায়া মূর্তি এসে আমার দোকান থেকে সব মিষ্টি নিয়ে পালিয়ে গেছে। ওই ভূতকে তাড়াতে কিছু একটা করুন মহারাজ, কিছু একটা করুন। এখন ভূত লগ্ন চলছে, তাই রাজসভাতেও ভূত, আবার ভোলার দোকানেও ভূত। কি গোপাল, কিছু বলো না। আরে এই সমস্যার সময় তুমি তো আমার একমাত্র ভরসা। ঠিক আছে, শোনো ভোলা, চট করে এক হাঁড়ি দই নিয়ে রাজসভায় চলে এসো। তারপর দেখি ওই ছায়া ভূতের বাচ্চাকে জব্দ করতে পারি কিনা। হে নিন, গরমের দিনে সকলে দইয়ের খোলে চুমুক মারুন, শরীর যাবে জুড়িয়ে। ভূত, ভূত, আমার ভূত। গোপাল, কি হলো গোপাল? এ তো শিব গর্তে বাঁদর হয়ে গেল। এখনো হয়নি মহারাজ, তবে এবার হবে। ওই ঘোলে আমি আচ্ছা করে জোলাপ মিশিয়ে দিয়েছি। দেখুন না এবার ওই ঘোল খেয়ে ভূত বাবাজিদের পেটের কি অবস্থা হয়। আর পারছি না, শুধু যাচ্ছি আর আসছি। বাবা গো বাবা, এই নিয়ে আমার 32 বার হলো, শুধু জলের মতো নিয়ে। ওই মেয়েটা পেট মোটা গোপালের জন্যই তো এত কাণ্ড। ওর হাত থেকে কিনে এনেছিলাম দইয়ের ঘোল, এখন মনে হচ্ছে ওই ঘোলে কড়া জোলাপ মেশানো ছিল।
গোপাল বেটা শেয়ানা ধাড়ি একটা। আর শোন শোন ছায়াভূত, আজ রাতেই ওর বাড়ি যাবি, হ্যাঁ? আর এমন কিছু করে আসবি যাতে কেঁদে কুল না পায় ওই হতচ্ছাড়া। কি গো, এত তো আয়োজন করছো, শেষমেশ কাজ হবে তো? হবে তো নিশ্চয়ই। কিরে ছায়াভূত, মাছের গন্ধে গন্ধে চলে এলি? মাছও খাবো, আবার তোকে আচ্ছা সে ধোলাইও দেবো। বেটা দইয়ের ঘোলে জোলাপ মিশিয়ে আমাদের ছোটানো, হ্যাঁ? তাই নাকি? কিরে বেটা ছায়াভূত, কি দেখছিস? তোর মতো চারটে ছায়াভূত আমার পোষা। আজ সব কটা মিলে যদি তোকে এই লাঠি দিয়ে পিটতে শুরু করে, তাহলে হাড় মাস নিয়ে ফিরতে পারবি তো? এতগুলো ছায়া ভূত, আরে বেটা, এতগুলো? ভালো চাস তো নাকে খত দিয়ে এক্ষুনি এখান থেকে পালা, না হলে পালাচ্ছি পালাচ্ছি, কথা দিচ্ছি আর কখনো এখানে আসবো না, কখনো আসবো না। ঠিক তো? ঠিক আছে, ঠিক ঠিক ঠিক, কান্ড শুনছির মতো ঠিক। ভূতেরা কখনো মিথ্যে কথা বলে না। ওরে বাবা গো! আমাদের নবাব বাহাদুরের কাছে ত্রৈমাসিক খাজনা জমা পড়েছে। কয়েকটি রাজ্য খুব তাড়াতাড়ি যথেষ্ট খাজনা দিয়েছে, কিন্তু কয়েকটি রাজ্য সেই দিক থেকে পিছিয়ে আছে। তাই নবাব বাহাদুর এগিয়ে থাকা রাজ্যকে পুরস্কৃত করবেন। সবার প্রথমে আমি ডেকে নেব কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রকে। বরাবরের মতো এবারও কৃষ্ণনগর থেকে আসা খাজনা আমার দরবারে অনেক আগে পৌঁছেছে এবং আমি তাতে ভীষণ খুশি। নবাব বাহাদুর উপহার স্বরূপ কৃষ্ণচন্দ্রকে তুলে দিচ্ছেন 1000 মোহর। সাবাস কৃষ্ণচন্দ্র, তোমার রাজ্যে এত ভালো ফলন, এত ভালো মৎস্য চাষ, উন্নয়নে আমি খুশি। এই নাও তোমার পুরস্কার। ধন্যবাদ ধন্যবাদ জাহাপানা, ধন্যবাদ। মহারাজ, আপনার সম্মান মানে আমাদের রাজ্যের সম্মান। আজ আমাদের চাষি ভাই জেলে ভাইয়ের পরিশ্রমের ফসল আমরা পাচ্ছি। ঠিক বলেছ গোপাল, আর এর জন্যে সব থেকে বড় ভূমিকা কিন্তু আমাদের বিজ্ঞানীর। ঠিক বলেছেন মহারাজ, বিজ্ঞানীর যুগান্তকারী আবিষ্কৃত সার এবং মাছেদের খাবারে আজ এই সম্মান। এরপর ডেকে নেব বর্ধমানের রাজাকে। তোমরাও বেশ যথেষ্ট খাজনা দিয়েছো, তাই তোমরা পাবে 500 মোহর উপহার। এরপর ডেকে নেব সব শেষে আসবে খাম্বাজ রাজ। খাম্বাজ রাজ্য থেকে এবার প্রাপ্ত খাজনার পরিমাণ খুবই নগণ্য, তাই শর্তানুযায়ী আমি খাম্বাজ রাজ্যের থেকে 500 বিঘা জমি শাস্তি স্বরূপ কেড়ে নিলাম। এ কি করছেন জাহাপানা? এরকম ভাবে আমার রাজ্যকে সকলের সামনে অপমানিত করবেন না। চুপ করো, শর্ত যা ছিল তাই করেছি। সারা বছরে তোমার রাজ্যে মাত্র 5 মণ ধান হয়েছে। চি 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 চি, এই তুমি খাম্বাজ রাজ্যের রাজা? ফের যদি তোমার রাজ্যে এত কম উৎপাদন দেখি তো পুরো রাজ্যটাই কেড়ে নেবো। ঠিক আছে, আজকের মতো এখানেই পুরস্কার বিতরণের পালা শেষ হলো। আপনারা সবাই আসুন।
হায় 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 আমার কি সর্বনাশ হলো। মহারাজ, এত সহজে ভেঙে পড়বেন না, আমাদেরকে ঘুরে দাঁড়াতেই হবে। কিন্তু ঘুরে দাঁড়াবো যে, তার জন্যে আমাদের তো সেরকম আবহাওয়া নয় যে যে আগামী 3 মাসের মধ্যেই মাঠে একেবারে সোনার ফসল ফলিয়ে দেব। দেখুন মহারাজ, কৃষ্ণচন্দ্রের রাজ্যের মাটি আর আমাদের রাজ্যের মাটির মধ্যে এমন কোনো আহামরি পার্থক্য নেই। তবুও কৃষ্ণচন্দ্রের রাজ্য আমাদের থেকে শতগুণে এগিয়ে। তার কারণ ওদের রাজ্যের জমিতে ব্যবহার করা সার এবং পরিচর্যা, পুকুরে দেওয়া মাছেদের খাবার, এই সব কারণেই ওই রাজ্যের উৎপাদন বেশি। তাহলে এক্ষুনি কৃষ্ণনগরের কাছে ওদের চাষ আবাদের পদ্ধতি বিস্তৃত বর্ণনা জানতে চেয়ে চিঠি লিখে পাঠাও। না মহারাজ, কৃষ্ণচন্দ্র কখনোই আমাদেরকে ওদের রাজ্যের সমৃদ্ধির গোপন রহস্য নিজে থেকে বলতে চাইবে না। তাছাড়া ছলে বলে কুশলে কৃষ্ণচন্দ্রকে রাজি করানো গেলেও মাঝে বাধা হয়ে দাঁড়াবে ওই গোপাল। তাই জন্য অন্য কোনো উপায়ে সব জানতে হবে। পেয়ে গেছি কোন মন্ত্রী। আমাদের রাজ্যে এখন বেশ খুশির সময়। যেদিকেই তাকাচ্ছি সেদিকেই সবুজ, ক্ষেত ভরা ধান, পুকুরে কিচকিচ করছে মাছ। তারপর গতকাল বাংলার নবাবের কাছ থেকে সব থেকে বেশি খাজনা দেওয়ার জন্য পুরস্কারও পেয়েছি। সবই মহারাজ আপনার আশীর্বাদে। আপনার মতন প্রজাবৎসল রাজা না থাকলে আমাদের রাজ্যে এরকম উন্নতিই হতো না। গোপাল, তুমি তোমার তেল দেওয়াটা বন্ধ করো। হাটে তেলের দাম কিন্তু এখনো কমেনি। এই তোমরা একে অপরের পেছনে লাগাটা বন্ধ করো তো। আমি তোমাদেরকে একটা সুখবর শোনাতে চলেছি। তোমরা প্রত্যেকে নিজেদের কাজ সুষ্ঠুভাবে করো, তাহলে এর পরের বছরেও আমরা যথেষ্ট খাজনা জমা করতে পারবো। সবই তো হলো মহারাজ। এই আনন্দে যদি একটু পেট পুজোর ব্যবস্থা হতো তাহলে মন্দ হতো না। জানি জানি তুমি এরকমই একটা বায়না করবে, আর সেটা আমি আগে থেকেই বুঝতে পেরেছি। আর তাই আগে থেকেই পেট পুজোরও বন্দোবস্ত করে রেখেছি। উমা, খাবার কি শুধু গোপালের জন্যই? আমরা সবাই ব্রাত্য। আরে না না না, সকলের জন্যই আছে। এই সে এলো বলে। তোমাদের সকলের জন্যে 1 হাঁড়ি করে দই আর 1 হাঁড়ি করে রসগোল্লার ব্যবস্থা করেছি, তাও আবার ভোলা ময়রার দোকানের। সাধু সাধু। বাবা কি গরম! রসগোল্লা খাওয়ার জন্য মনটা কেমন আনচান আনচান করছে। এখনই কটা রসগোল্লা পেটে পুরে দিই। এটা কি রে? এর আগে তো আমাদের রাজ্যে কোনোদিন দেখিনি। কি জানি বাবা, কারো আত্মীয় হবে হয়তো। না, অনেক বেলা হলো, এবার বাড়ি ফিরি, নইলে আবার গিন্নি রাগারাগি শুরু করে দেবে। ওই গো, ও গিন্নি, কোথায় গেলে গো? গিন্নি, ও আসছি গো আসছি, কানের মতো খেয়ে নিল। এই দেখো গিন্নি কি এনেছি, দই রসগোল্লা মহারাজ দিয়েছেন। ওই দেখি দেখি দেখি। মা, এত বড় হাঁড়িতে মোটে একটা রসগোল্লা? এই মরেছে, খিদের চোটে তো সব খেয়ে ফেলেছি। কি গো, চুপ করে আছো কেন? বাকি রসগোল্লা কোথায় গেল? ইয়ে না মানে, হ্যাঁ
মানে ওই পথে আস্তে আস্তে খুব খিদে পেয়েছিল তো তাই খেয়ে ফেলেছি গিন্নি। কি তুমি এটা পারলে? ঘরে একটা জল জ্যান্ত বউ থাকতে তুমি সব কটা রসগোল্লা খেয়ে নিতে পারলে? গিন্নি সবকটা তো খাইনি, দেখো দেখো এখনো একটা রসগোল্লা তোমার জন্য আছে গিন্নি। ওটাও আমার জন্য রাখার কি দরকার ছিল শুনি? তুমি নিজেই তো খেয়ে নিতে পারতে। হ্যাঁ এই দেখো রাগ করছো কেন? আমার আমার মান তো শোনা, রাগ করে না। গিন্নি আমি তোমাকে ভোলার দোকানের রসগোল্লা কিনে খাওয়াবো। হ্যাঁ রাগ করেন না শোনা মনা। ও গিন্নি কি গো ভাল লাগে না, যাও। এই ছাড়ো। ও ওরে বাপরে, হ্যাঁ এত বড় হাট! আমাদের মহারাজের এসব দেখলে তো একেবারে চোখ ছানা বড়া হয়ে যাবে। আগে আগে সবকিছুর দামটা একবার একবার যাচাই করে নিতে হবে। হ্যাঁ ভাই, ও ভাই, চাল কত করে ভাই? কোন চাল নেবেন বলুন? জয়া রত্ন 1 টাকা কেজি, আর বাঁশকাঠি 1.5 টাকা, আর দেরাদুন গোবিন্দভোগ 2 টাকা করে কেজি। ওরে বাবা, এত সস্তা! হ্যাঁ আমাদের ওখানে তো ওই গোবিন্দভোগ চালই 4 টাকা কেজি। নিশ্চয়ই উৎপাদন বেশি হওয়ার কারণে দামও কম। হ্যাঁ কি দাদা, কি ভাবছেন? কি চাল দেবো বলুন বলুন? না দাদা, আজ থাক, পরে একদিন আসবো। রুই কাতলা শিঙ্গি সব কম দামে 1 টাকা কেজি মাত্র। নিয়ে যান নিয়ে যান নিয়ে যান। ওরে বাবা, মাছও দেখছি জলের দরে বিক্রি হচ্ছে। এই যে চাষি ভাইয়েরা, এদিকে 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 একটু শোনো। কি আমাদের ডাকছেন? হ্যাঁ তোমাদেরই, এদিকে একটু শোনো না একটু। আমাকে চাষ করার পদ্ধতি, ব্যবহার করার সার সব জেনে নিতে হবে। বলুন বলুন, কি বলবেন? বলছি শোনো না, ওই আমারও না চাষ করার অনেক দিনের ইচ্ছে, ওই কিন্তু করতে পারছি না। কেন দাদা, জমির অভাব নাকি? না না, জমি আমার অনেক আছে, অনেক জমি। আমার শ্বশুর তো জমিদার, আর শ্বশুরের একমাত্র মেয়েকে আমি বিয়ে করেছি। তাহলে চাষ করুন, কে বারণ করেছে? ওখানেই তো মুশকিল ভাই, কি চাষ করব, কখন চাষ করব সেটাই ঠিক মতো বুঝি না। তোমরা যদি একটু আমাকে বুঝিয়ে বলতে তাহলে খুব ভালো হতো। হা 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 হা। এই ব্যাপার, চাষ খুব একটা কঠিন ব্যাপার না, তবে পরিচর্যাটাই আসল ব্যাপার। আমরা তো মোটামুটি 3 রকম ধান ফলাই, আউশ, আমন আর বোরো। আর শীতকালে রবি শস্য, গাজর, ফুলকপি, শাকসবজিও চাষ করি। বাহ বাহ, তোমরা কত কিছু জানো। এটাই তো আমাদের পেশা, আর আমরা জানবো না? আচ্ছা আচ্ছা, কিভাবে চাষ করো আর কি সার দাও? ধান চাষের ক্ষেত্রে প্রথমে তো বীজ ধান বুনতে হয়, তারপর বাহ বাহ, তোমাদের কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ ধন্যবাদ চাষি ভাইয়েরা। এতে এতে ধন্যবাদের কি আছে? হ্যাঁ এবার শুধু মাছ চাষ করার পদ্ধতিটা রপ্ত করতে হবে, তারপর খাম্বাজ রাজকে সব একেবারে উগড়ে দেবো। হ্যাঁ এই টিকো ব্যাটা কি রে, মাঝে মাঝে রাস্তায় দেখি। যে হোক বাবা, আমায় এখন বাজার নিয়ে বাড়ি ফিরতে হবে, নইলে আবার গিন্নি অশান্তি শুরু করে দেবে। প্রণাম মহারাজ। বলো গুপ্তচর, কি খবর এনেছো? মহারাজ, আমি কৃষ্ণনগরের সব কিছু একসাথে পুঙ্খানুপুঙ্খভাবে রপ্ত করে লিখে এনেছি মহারাজ। মাছ চাষ, ধান চাষ, সব। সাবাস সাবাস গুপ্তচর সাবাস।
এবার আমাদের রাজ্য কৃষ্ণনগরের মতো ফসল ফলাবে, কৃষ্ণনগরকে টেক্কা দেবে, নবাবের হাতের পুরস্কার পাবে। মহারাজ, চাষি ভাইদের সাথে আমি বেশ ভালো মতন বন্ধুত্ব করেছি। এরপর ওদের কাছ থেকে শীতকালের রবি শস্য চাষের পদ্ধতিও জেনে ফেলবো মহারাজ। সাবাস গুপ্তচর, তুমি এই টুলির মতো একেবারে কৃষ্ণনগরে সেঁটে যাও। যখন যা তথ্য পাবে তৎক্ষণাৎ আমাকে জানাবে। অবশ্যই মহারাজ, অবশ্যই, নিশ্চয়ই জানাবো। আচ্ছা ঠিক আছে, এখন এসো। আমার বকশিসটা মহারাজ। মন্ত্রী, গুপ্তচরকে 100 মোহর বকশিস দিয়ে দাও। যথাজ্ঞা মহারাজ। ধন্যবাদ মহারাজ, ধন্যবাদ মন্ত্রী মশাই। আমাদের নবাব বাহাদুরের কাছে ত্রৈমাসিক খাজনা জমা পড়েছে। প্রতিবারের মতো এবারেও কয়েকটি রাজ্য খুব তাড়াতাড়ি যথেষ্ট খাজনা দিয়েছে, কিন্তু কয়েকটি রাজ্য সেই দিক থেকে পিছিয়ে আছে। তাই নবাব বাহাদুর এগিয়ে থাকা প্রথম রাজ্য দুটিকে পুরস্কৃত করবেন। এবার সব থেকে বেশি খাজনা জমা করেছে এ কি খাম্বাজ রাজ্য? হ্যাঁ জাহাপানা, খাম্বাজ রাজ্য এবার সব থেকে বেশি খাজনা জমা দিয়েছে। সাবাস খাম্বাজ রাজ, আমি তোমার উপরে বেশ খুশি। প্রথম পুরস্কার হিসেবে 1000 মোহর তুলে দিচ্ছি খাম্বাজ রাজের হাতে। দ্বিতীয় পুরস্কার পাচ্ছে কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র। ছি ছি কৃষ্ণচন্দ্র, আমি তোমার কাছে এটা আশা করিনি। তুমি বরাবর সব থেকে বেশি খাজনা দাও, এবার কি করে খাম্বাজ রাজ্য তোমার রাজ্যের থেকে বেশি শস্য উৎপাদন করলো? হ্যাঁ, সেটা তো আমিও বুঝতে পারছি না। আমাদের রাজ্যে বিজ্ঞানীর বানানো বিশেষ সার দিয়ে চাষিরা চাষ করে, সেই জন্যে চাষও হয় প্রচুর, আর এবারেও যথেষ্ট ধান হয়েছে। তোমার দিন শেষ কৃষ্ণচন্দ্র, এবার থেকে আমার রাজ্যে সব থেকে বেশি চাষ হবে। সারা রাজ্য জুড়ে চাষ করব। তোমারই বিজ্ঞানীর বানানো পদ্ধতিতে সার ব্যবহার করব, তুমি টেরও পাবে না। মহারাজ, আমাদের অতি সত্বর একটা ব্যবস্থা নিতে হবে, নইলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। আচ্ছা গোপাল, খাম্বাজ রাজের একটা কথা খেয়াল করলে? কোন কথা মহারাজ? ওই যে আমাদেরই বিজ্ঞানীর বানানো পদ্ধতিতে সার বানাবে, আর আমাদের থেকেও বেশি চাষ করবে, কিন্তু খাম্বাজ রাজ সেটা জানবে কি করে? গুপ্তচর মারফত জানতে পারে। হ্যাঁ, ঠিক ঠিক বলেছ গোপাল। বিজ্ঞানী কখনো সার প্রস্তুতির কথা কাউকে বলে দেবে না, ওরা নিশ্চয়ই কোনো চাষির কাছ থেকে জেনেছে। এবার কোন চাষি কাকে কি বলেছে এত বড় রাজ্যে সেটা বোঝাও মুশকিল। গোপাল, তুমি এক কাজ করো, কোনো সন্দেহভাজন কাউকে দেখলেই তাকে যাচাই করো। যথাজ্ঞা মহারাজ। হলো কি, তুমি সেই বিকেল থেকে এদিক থেকে ওদিক আর ওদিক থেকে এদিক করছো? চিন্তায় গিন্নি, চিন্তায়। আমাদের রাজ্যে শনির নজর লেগেছে, বুঝলে? ইমা, ভর সন্ধেবেলা কি অলক্ষণে কথা বলছো তুমি? আরে অলক্ষণে নয় গো গিন্নি, সত্যি। আমাদের চাষিরা এত কষ্ট করে চাষ করে, তার ফলস্বরূপ আমরা প্রতি 3 মাস অন্তর ভালো মতন খাজনা নবাবকে দিতে পারি। কিন্তু এখন দেখছি খাম্বাজ রাজ্য জিতে যাচ্ছে। যে খাম্বাজ রাজ্যের নাম সবার নিচে থাকতো, সে হচ্ছে প্রথম। উমা গো, এ কি সর্বনেশে কাণ্ড! হ্যাঁ, সর্বনাশ বলে সর্বনাশ। উনি আবার প্রকাশ্যে একরকম হুমকি দিয়েছে, ওরা আমাদের রাজ্যের উপায়ে সার বানিয়ে চাষ করবে, কিন্তু আমরা বুঝতেও পারবো না। ওমা, সে কি গো? তার মানে নিশ্চয়ই গোপনে গোপনে গুপ্তচর এসেছে আমাদের রাজ্যে। হ্যাঁ, কিন্তু কে সেই গুপ্তচর সেটাই জানতে হবে।
হলেও হতে পারে, ওই লোকটা হলেও হতে পারে। কোন লোকটা? পরে বলবো গিন্নি, পরে বলবো। এখন দুটো খেতে দাও দেখি, খুব খিদে পেয়েছে। বাহ, এই পুকুরটাতে তো অনেক মাছ। দাদা, কিসের চার দিয়েছেন মাছ ধরার জন্যে? এই তো ওই শুধু কেঁচো দিয়েই দাদা। আরে মদন, তুই কবে এলি? হ্যাঁ, বুকে আয় ভাই, বুকে আয়। মদন? কে মদন? তুই আবার কে? মনে নেই? আমি আর তুই ছোটবেলায় কুম্ভ মেলায় গেছিলাম, তুই হারিয়ে গেছিলি, কান্নাকাটি করছিলি। কি যাতা বলছেন আপনি? আমি মদন টদন নই। সে কি করে হয়? এক মুখ, এক চোখ। আরে বাবা, না না, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি মদন নই। আমার 14 গোষ্ঠীতে কারোর নাম মদন ছিল না। তাহলে তুই কে? আপনি আপনার নিজের কাজ করুন গিয়ে। আমি কে জেনে আপনার কি লাভ? হ্যাঁ, বেটা খুব চালাক, নিজের পরিচয় দেবে না। বেটা টাক গরম করে তবেই ছাড়বে। সবাইকে বলতে হবে একই রকম ভাবে টাক গরম করতে, তবে যদি নিজের পরিচয়টা দেয়। আরে মদনা, জানিস আজকে তোর মতন আরেকটা লোককে দেখলাম। টাক একবারে গরম হয়ে গেল যে। বাবা, কি দাদা, তখন থেকে মারছেন কেন বলেন তো? আমি মদন নই। আরে দূর দূর, কিছু মনে করো না ভাই, আমি ভাবলাম মদন। ও পুটির বাবা, এদিকে শোনো। কি বলো? ওরে মদন রে, কতদিন পরে তোকে দেখলাম রে ভাই। কবে এলি ভাই? আমাদের বাড়ি চল। কোথায় আছিস ভাই? দূর বাবা, কে মদন? কোথাকার মদন? কি যাতা বলছিস তুই? তুই তো আমাদের হারিয়ে যাওয়া বন্ধু মদন। তোকে এরকম টাকে মারলে রেগে যেতিস। ওরে বাবা, মারছেন কেন? এই মদন, বল না ভাই, তুই কবে এলি? তুই না বললে আবার টাক গরম করবো। এই তো আচ্ছা মুশকিল। তুই বলবি নাকি? বলছি বলছি বলছি। আমাকে কামবাজ রাজা পাঠিয়েছে কৃষ্ণনগরের ওই চাষাবাদ সবকিছু পুঙ্খানুপুঙ্খ জেনে ওনাকে বলতে। তাহলে আমাদের রাজ্যেও ভালো ফলন হবে আর কি। ও এই ব্যাপার, তুই এই সব কিছু লিখে দিবি আর নবাবের সামনে গিয়েও বলবি, নইলে মেরে তোর টাক একেবারে গরম করে দেবো। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। কি কাম্বাজরাজ, তুমি তার মানে এই উপায়ে কৃষ্ণনগরকে হারিয়েছো? ছি 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 ছি। না ইয়ে মানে ওসব মানে শুনবো না। আজ থেকে তোমার রাজ্যের 1000 বিঘা জমি আমি কৃষ্ণনগরের নামে করে দিলাম। ফের যদি এরকম নকল করতে দেখি, তোমার পুরো রাজ্যটাই ওদের দিয়ে দেবো। ক্ষমা করুন জাহাপানা, জাহাপানা ক্ষমা করুন, ভুল হয়ে গেছে। আমরা তাহলে এখন আসি। হ্যাঁ এসো। চলি হে টেকো মদন। ওরে আমি মদন নই। সাবাস গোপাল, সাবাস। তোমার বিচক্ষণতার জন্যে আবার আমাদের রাজ্য বেঁচে গেল। তোমায় যে কি বলে ধন্যবাদ জানাবো জানি না গোপাল। ধন্যবাদ জানাতে হবে না মহারাজ, শুধু 2 হাঁড়ি রসগোল্লা পেলেই হবে। 1 হাঁড়ি আমি খাবো আর 1 হাঁড়ি আমার গিন্নি। এবার আর জমিতে ধান চাষ হবে না মনে হচ্ছে। তা যা বলেছো তুমি। আগের বার ধান বেচেও তো তেমন লাভ করতে পারিনি। যেটুকু রোজগার হয়েছে সব সংসার চালাতেই চলে গেছে। ও পুঁটির বাবা,
তুমি কিছু একটা ভাবো, নইলে তো আমরা সবাই একেবারে না খেতে পেয়ে মরে যাব গো। আমি কি আর করব বলো তো, আমিও তো তোমাদের মতন চাষ করেই খাই। তোমার তো গোপাল দাদার সাথে খুব খাতির, তুমি একবার গোপাল দাদাকে বলে দেখো না, যদি আমাদের জন্য কিছু ব্যবস্থা করতে পারে। কি হয়েছে কি? গোপাল দাদা কি করবে? হ্যাঁ, এই দেখো না গোপাল দাদা, কি মুশকিলে পড়ে গেছি। ধান বোনার সময় হয়ে গেল, কিন্তু টাকার অভাবে এখনো বীজ ধান কিনতে পারলাম না। কি করা যায় বলো তো? সে কি, বর্ষা আসতে তো আর বেশি দিন বাকি নেই, তা কবে চাষ করা শুরু করবে? হ্যাঁ, তুমি তো বোঝো গোপাল দাদা, আমাদের অভাবের কথা বলতে বাকি নেই। আমাদের জন্য কি কিছু একটা ব্যবস্থা করা যায় না? অন্তত বীজ ধানটা যেন বুনতে পারি, একটু দেখো না গোপাল দাদা। ঠিক আছে ঠিক আছে, মহারাজকে আজকে গিয়েই বলবো, বুঝলে? আমাদের মহারাজ খুব ভালো মানুষ, উনি নিশ্চয়ই তোমাদের পক্ষেই রায় দেবেন। দূর দূর, গোপালের রাজসভায় দেরি করে আসাটা একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে। হ্যাঁ মহারাজ, এটা আপনি একদম ঠিক কথা বলেছেন। একে তো মন্ত্রী 6 মাসের জন্য বিদেশে গেছে, তার উপর গোপাল নেই। আমার নিজেকে কিরকম দিশাহারা মনে হচ্ছে। মহারাজ, আমাদের মন্ত্রী মশাই তো রাজ্যের কল্যাণের স্বার্থেই বিদেশ গেছেন। উনি ফিরে আসলেই আবার সব ঠিক মতো হয়ে যাবে। মন্ত্রী ছাড়া রাজ্য চালানো যে কতটা কষ্টসাধ্য ব্যাপার, সে তুমি কি করে বুঝবে বলো তো সেনাপতি? এটা একদম ঠিক কথা বলেছেন মহারাজ। আমাদের সেনাপতিকে যাই বোঝান না কেন, মাথাতে তার কিছুই ঢুকবে না। ব্যায়াম করে করে শরীরের সাথে মাথাটাও মোটা হয়ে উঠেছে। তাহলে মহারাজ, বলছিলাম কি, ওই আমাকেও একবার তাহলে ওই মাথা ঘামানোর সুযোগ দিন, তাহলে আমিও দেখিয়ে দেব আমি কিরকম ওই ধুরন্ধর চতুর লোক। হ্যাঁ, ঠিক আছে সেনাপতি, তাহলে আমাদের মন্ত্রীর অবর্তমানে তোমাকেই আমি সাময়িক কালের জন্য মন্ত্রী ঘোষণা করলাম। এমনিতেও আমাদের রাজ্যে যুদ্ধ ঝামেলা তো কিছুই হয় না, তাই সেনাপতির তেমন কোনো কাজও নেই। হ্যাঁ, সেই জন্যে আজ থেকে সেনাপতি আমাদের সাময়িক মন্ত্রী। এ কি অলক্ষণে কথা শুনছি মহারাজ? আমাদের সেনাপতি সাময়িক মন্ত্রী? সেনাপতি মন্ত্রিত্বর কি বোঝে? এটা আমি স্বেচ্ছায় সেনাপতিকে মন্ত্রিত্ব পদে বসালাম, তোমার বলার কোনো অধিকার নেই গোপাল। একেই তো দেরি করে রাজসভায় এসেছে, তারপর আবার বড় বড় কথা বলছে। সে আপনি যা ভালো বোঝেন তাই করুন। আর প্রসঙ্গত বলে রাখি, আজকে আমি রাজসভায় আসার আগে আমাদের রাজ্যের চাষি ভাইদের সঙ্গে কথা বলছিলাম, ওরা বেশ বিপদে পড়েছে। কি বিপদ হয়েছে ওদের? মহারাজ, গত বছর তেমন ভালো ফলন হয়নি বলে ওদের তেমন ভালো রোজগারও হয়নি, তাই ওদের চাষ করার জন্য এবারে বীজ ধান কেনার খুব অসুবিধা হচ্ছে। আসলে শত হলেও ওরা খুবই গরিব তো। এই, তুমি কি বলতে চাও স্পষ্ট করে বলো দেখি। এই গরিব চাষিদের কষ্টের কথা আর কি স্পষ্ট করে বলবো মহারাজ? আমি এটাই বলতে চাই যে আমাদের রাজ্যের প্রজাদের যদি আপনি বীজ ধান কেনার টাকা দিয়ে সাহায্য করেন তাহলে খুব ভালো হয় মহারাজ। না না মহারাজ, সেটা কি করে সম্ভব? এমনিতেই বেশ কিছুদিন আগে নবাবকে খাজনা দিতে হয়েছে। রাজকোষের অবস্থা ভালো নয় মহারাজ। এখন যদি ওই রাজকোষ থেকে আবার বেশ কিছু টাকা বেরিয়ে যায় তাহলে সমস্যা হতে পারে। আর চাষিরা চাষ না করতে পারলে যে সারা কৃষ্ণনগরবাসীর সমস্যা হবে সেনাপতি। ধান না হলে লোকে খাবে কি? হ্যাঁ, না না, দরকার হলে অন্য রাজ্য থেকে আমদানি করবে। এই আপনার এই গোবর পোড়া বুদ্ধির জন্যই আপনাকে সাময়িক মন্ত্রী করা মহারাজের একেবারেই উচিত হয়নি। কি বললে তুমি? আমার মাথায় গোবর পোড়া আর তোমার মাথায় কি? হ্যাঁ, তোমরা থামো তো। তখন থেকে কিচিরমিচির রাজসভাটাকে একটা মাছের বাজার বানিয়ে ফেলেছে একেবারে। শোনো, আমি কালকে সকালে আমাদের রাজ্যের সকল চাষিদের জন্য বীজ ধান কিনে রাখবো, আর তাদেরকে দলে দলে রাজসভায় ডেকে ওই বীজ ধান দেব। কি খুশি তো? ধন্যবাদ মহারাজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর সেনাপতি ওরফে সাময়িক মন্ত্রী, বলুন মহারাজ। তুমি ঘোষককে দিয়ে রাজ্যে ওই বীজ ধান দেওয়ার কথাটা ঘোষণা করে দাও। যথাজ্ঞা মহারাজ।
শোনো শোনো শোনো, আগামীকাল আমাদের কৃষ্ণনগরের মহারাজ কৃষ্ণচন্দ্র আমাদের রাজ্যের সকল চাষিদের চাষ করার জন্যে বীজ ধান উপহার দেবেন। সবাই যেন সকাল সকাল রাজসভায় এসে বীজ ধান নিয়ে যায়। শোনো শোনো শোনো। গোপাল দাদা একেবারে সাক্ষাৎ ভগবান। আজকে সকালে গোপাল দাদাকে আমাদের সমস্যার কথা বললাম, আর বেলা হতে না হতেই আমাদের সব সমস্যার সমাধান হয়ে গেল। হ্যাঁ, কি বলো পুন্টির বাবা? হ্যাঁ, সত্যি গোপাল দাদার এই ঋণ আমরা কোনো দিন ভুলবো না। এই যে শোনো, তোমাকে যখন মহারাজ মন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন তখন এই সুযোগের সৎ ব্যবহার করো, বুঝলে? এরকম সুযোগ বারবার আসে না। আর যাই করি না কেন আমি গোপালকে ঠিক দেখে নেব। আমার মাথায় গোবর পোড়া, হ্যাঁ আমার মাথায়। শোনো, তোমার মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। রাজ্যের চাষিরা গোপালের খুব কাছের লোক, তাই গোপাল ওদের কথা ভাববেই। তাই তোমাকে এমন কিছু করতে হবে যাতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। মানেটা খুব সোজা। আমাদের বিয়েতে আমার বাবা যে ধান জমিটা তোমায় যৌতুক হিসেবে দিয়েছিল ওটা তো ফাঁকাই পড়ে আছে। হ্যাঁ তা তো আছেই, রাজসভার কাজের ঠেলায় ওদিকে আর মন দিতে পারিনি। এবার দেবে। শোনো, কালকে মহারাজ যখন সব চাষিদের বীজ ধান দেবেন তখন তুমিও বীজ ধান চাইবে, আর তারপর গিন্নি তোমার কি বুদ্ধি গো, হ্যাঁ? ইচ্ছে করছে তোমার মাথাটা আমি ওই সোনা দিয়ে বাঁধিয়ে রাখি। তুমি একটু চেষ্টা করলে সেটাও হবে, কারণ এখন তুমি মন্ত্রী। মহারাজ, আমাদের রাজ্যের সমস্ত চাষি ভাইয়েরা রাজবাড়ির দরজার সামনে অপেক্ষা করছে। ঠিক আছে ঠিক আছে, তাদের সবাইকে তাহলে পাঠিয়ে দাও। মহারাজ, আমার একটা আর্জি ছিল। তোমার আবার কি আর্জি? আমি বলছিলাম কি মহারাজ, আমার নিজের ওই বিঘা পাঁচেক চাষযোগ্য জমি আছে। আমার বিয়ের সময় ওই শ্বশুর মশাই আমাকে যৌতুক দিয়েছিলেন, তাই আপনি যদি আমাকেও বীজ ধান দেন তাহলে তাহলে খুব ভালো হয় মহারাজ। ভালো তো, তুমিও চাষ করবে, তা এতে এত কুণ্ঠিত বোধ হবার কি আছে শুনি? না আসলে মানে সেনাপতি ঢাল তলোয়ার ছেড়ে এবার হাতে লাঙল ধরে মাঠে চাষ করবে। মুখ সামলে কথা বলো গোপাল, আমি কিন্তু এখন এই রাজ্যের মন্ত্রী, বুঝলে? ওটা তো সাময়িক কালের জন্য সেনাপতি। ওহ, তোমরা থামবে। প্রণাম মহারাজ। ঠিক আছে ঠিক আছে, আমি গোপালের কাছে তোমাদের কষ্টের কথা শুনলাম, আর তাই তোমাদের জন্য বীজ ধান কিনে রেখেছি। তোমরা একে একে একটা করে বীজ ধানের থলে তুলে নাও। মহারাজ, তাহলে আমিও একটা নিলাম। হ্যাঁ নাও। দেখো, তোমাদের সবার দুঃখ লাঘব করার জন্য মহারাজ ভেবেছেন, তেমনি তোমাদেরও তো উচিত মহারাজের কথাটা একটু ভাবা। হ্যাঁ বলুন সেনাপতি মশাই, আমরা মহারাজের জন্য কি করতে পারি? তোমরা এই বীজ ধান দিয়ে চাষ করবে, তারপর যা ধান উৎপাদন হবে সেটা বিক্রি করে তার 30% মুনাফা মহারাজকে দেবে। তাহলে তোমরাও খুশি আর মহারাজের রাজকোষও খুশি। এত তো আমাদের মুনাফাই হয় না মহারাজ। যে টাকা মুনাফা হয় তার মধ্যে সব টাকাই সংসার খরচ হয়ে যায়, আর বাকি কিছু টাকা রেখে দিই পরের বছরের বীজ ধান, সার আর চাষের সরঞ্জাম কেনার জন্যে। হ্যাঁ সত্যি তো। তোমরা তোমরা কাজ করো, তোমাদের যা মুনাফা হবে তার থেকে যদি খেয়ে পরে যদি কিছু বেঁচে থাকে তাহলে তার থেকে কিছু মন হলে দিও। আচ্ছা মহারাজ। আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই এখন এসো, মন দিয়ে চাষাবাদ করো, কেমন? হে পুটির বাবা, কাজ শুরু করে দিয়েছো? হ্যাঁ গো গোপাল দাদা, কদিন পরেই বৃষ্টি শুরু হবে, তাই কাজ তো করতেই হবে। হ্যাঁ, ভগবানের কাছে তাই বলো, বৃষ্টি হলেই সবার মঙ্গল, শুধু আমার অমঙ্গল। কেন, তোমার আবার কি সমস্যা? সে শুধু আমিই জানি, বুঝলে? চলি গো, পরে দেখা হবে। যা বাবা, গোপাল দাদা যে কি বলতে চাইলো আর কি বলে গেল কিছুই বুঝতে পারলাম না।
বাহ 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 বাহ, কি সুন্দর ধান হয়েছে। হ্যাঁ, এই ধান বেচে অনেক টাকা রোজগার হবে। সেই জন্য এমন একটা পরিকল্পনা করতে হবে যাতে শুধু আমার রোজগার হয় আর বাকি চাষিরা হুতাশ করে। হ্যাঁ, কিরে বটা, বাড়ি আছিস নাকি? আরে এই বটা, আরে ওই হতভাগা, কোনো সারা শব্দ নেই কেন? এ কি সেনাপতি মশাই, আপনি? এই বিশ্বাস করুন, আমি চুরি চামারি কিচ্ছু করিনি। যেদিন থেকে মন্ত্রী মশাই বিদেশ চলে গেছেন সেদিন থেকে আমি ভালো হয়ে গেছি, সত্যি। ওরে হতভাগা, অত ভয় পাওয়ার কিছু নেই। আমি তোকে মারধরও করব না আর ধরেও নিয়ে যাব না। তাহলে কি করতে হবে সেনাপতি মশাই? শোন, এটা নিশ্চয়ই হয়তো শুনে থাকবি যে আমাদের রাজ্যের মন্ত্রী মশাই বেশ কিছুদিনের জন্য বিদেশ সফরে গেছেন, আর তার বদলে আমি এখন সাময়িক মন্ত্রী হয়েছি। হ্যাঁ, তা একটা কানাঘুষো খবর শুনছিলাম বটে। কানাঘুষো না, এটাই সত্যি। আর এখন তুই আমার হয়ে কাজ করবি, বুঝলি? আর ঘটা? ওই বেটা শুধু নামেই ঘটা, কিন্তু ঘটে একটুও বুদ্ধি নেই। আর আমি ওই দল ভারী করতে চাই না, বুঝলি? তাই শুধু আমি তোকেই বেছে নিয়েছি। আচ্ছা, বলুন কি করতে হবে? এই নে, এটা ধর। এই থলে দুটোর মধ্যে কি আছে? কি আছে না আছে সেই নিয়ে বেশি মাথা ঘামাস না বাপ। তোকে কি করতে হবে সেইটা শোন। বলুন কি করতে হবে? শোন, আজ রাতে তুই এই থলের মধ্যে যে গুঁড়োটা আছে ওই আমাদের রাজ্যের সমস্ত চাষিদের জমিতে সেই গুঁড়োটা ছড়িয়ে দিবি। কিন্তু হ্যাঁ, ওই ভুল করেও আবার আমার চাষ করা জমিতে ছড়াবি না, বুঝলি? না না, তা কেন? আপনি যেখানে বলবেন সেখানেই ছড়াবো। শোন, আজকে গভীর রাতে তাহলে এই গুঁড়ো ছড়িয়ে দে। আর এই নে, এটাও ছড়াতে হবে? তোর ইচ্ছে হলে ছড়াবি। শোন, এতে বেশ কিছু টাকা আছে আর এটা তোর বকশিস। ও, এটা ছড়াবো না, গুছিয়ে রাখবো। কি চুপচাপ কাজটা হবে তো? একদম সেনাপতি মশাই, এমন কাজ করব কাকপক্ষীতেও জানতে পারবে না। কাকপক্ষী জানবেও বা কি করে? তখন তো কাকেরাও ঘুমোবে। সেনাপতি মশাই, কাজ হয়ে গেছে। সাবাস, এই তো চাই। গোপাল বলেছে আমার মাথায় নাকি গোবর ভরা। এই মাথা খাটিয়ে আমি যা রোজগার করব গোপাল স্বপ্নেও ভাবতে পারবে না। হ্যাঁ, এতদিনে একটা কাজের মতো মন্ত্রী পেয়েছি। কিন্তু একটা কথা বলুন তো, আমি যে কালকে রাতে সব জমিতে গুঁড়োটা ছড়িয়ে দিলাম, সেটা কি ছিল? সেটা কি ছিল তুই ঠিক এক সপ্তাহ পরেই বুঝতে পারবি। কে জানে বাবা, আপনার মাথায় কি চলছে সেটা শুধু আপনি আর ভগবানই জানেন। বেশি জানা বোঝার চেষ্টা করিস না। তুই তোর বকশিস পেয়ে গেছিস। এখন মুখে একেবারে কুলুপ এঁটে বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়। যা, দূর। আমার কি সর্বনাশ হলো! আমার সব খাটনি শেষ হয়ে গেল। একই পুটির বাবা, ধানের একই অবস্থা। সব ধান তো মরে গেছে। কে আমার এত বড় সর্বনাশ করলো? শান্ত হও পুটির বাবা, শান্ত হও। আমারও সব ধান নষ্ট হয়ে গেছে গোপাল দাদা, সব ধান নষ্ট হয়ে গেছে। এখন আমি কি খাবো, কিভাবে সারা বছর সংসার চালাবো? ও গোপাল দাদা। শোনো, যতদিন এই গোপাল ভাঁড় বেঁচে আছে ততদিন তোমাদের ভরণ পোষণের দায়িত্ব তার। তোমরা একটু শান্ত হও, আমি ভেবে দেখছি কি করা যায়। দাদু, আমাদের সব চাষিদের জমির ধান নষ্ট হয়ে গেছে, কিন্তু সেনাপতি মশাইয়ের জমিতে কিচ্ছুটি হয়নি। হ্যাঁ, সে কি? তুই ঠিক দেখেছিস? হ্যাঁ দাদু, আমরা একটু আগেই দেখে এলাম। আচ্ছা, ঠিক আছে, দেখছি, দাঁড়া। শোনো পুটির বাবা, যা দুর্ঘটনা ঘটে গেছে সেটা নিয়ে আর কান্নাকাটি করে তো কোনো লাভ হবে না। এখন কে এই দুর্ঘটনা ঘটিয়েছে সেটা তদন্ত করতে হবে। আর বাচ্চারা, বলো গোপাল দাদু। তোরা আজ থেকে সেনাপতির প্রত্যেকটা পদক্ষেপে নজর রাখবি, আর কোনো রকম সন্দেহজনক কিছু বুঝতে পারলেই আমাকে খবর দিবি, বুঝলি? আচ্ছা দাদু। শোনো বিজ্ঞানী,
তোমাকে এক্ষুনি একটা পরীক্ষা করতে হবে। কি পরীক্ষা গোপাল? এই গাছটা দেখো, আর এই মাটিতে কি আছে সেটা বলো। আচ্ছা গোপাল, এক্ষুনি বলছি। এ তো গোপাল রাসায়নিক বিষক্রিয়া। হ্যাঁ, এই মাটিতে একটা বিষাক্ত রাসায়নিক লবণ মেশানো হয়েছে, তার ফলে জীবন্ত গাছ সব মরে গেছে। শোনো বিজ্ঞানী, তুমি এর থেকেও একটা বিষাক্ত রাসায়নিক বানাও, যেটা ছড়ানোর ফলে জীবন্ত নয়, মৃত গাছও পচে যাবে। আচ্ছা আচ্ছা গোপাল, আমি আজই বানিয়ে রাতের মধ্যে তোমাকে দিয়ে দেব। এবার আমিও দেখব কত ধানে কত চাল। হাহ, রাজ্যের সাধারণ চাষিদের সর্বনাশ করে ভেবেছেন নিজে বড় লোক হবে না? হ্যাঁ, সেগুড়ে বালি। তা সেনাপতি, ধান কাটার সময় তো হয়ে গেল, তা এবার রাজ্যে চাষাবাদ কেমন হয়েছে? মহারাজ, চাষিদের ব্যাপার ঠিক বলতে পারবো না, কিন্তু কিন্তু হ্যাঁ, আমার জমিতে দারুণ ফলন হয়েছে। একেবারে সোনালী লম্বা দানার ধান। কেন কেন কেন? তুমি তো এখনো এই রাজ্যের সাময়িক মন্ত্রী, তাই তোমার উচিত সবার সুখ দুঃখের খোঁজ খবর রাখা। আসলে মহারাজ, আমি ওই নিজের জমির চাষের কাজে এতই ব্যস্ত ছিলাম, তাই অন্যদিকে নজর দিতে পারিনি। তা আপনি যখন বলছেন তখন দেব নজর দেব। মহারাজ, সেনাপতিরা নজর দিয়েও কোনো লাভ হবে না। নজর উনি আগেই দিয়েছেন। সমস্ত চাষিদের ধান মরে পচে গেছে, শুধু সেনাপতির জমির ধান ভালো আছে। এ যে ভারী অদ্ভুত ব্যাপার। এতে অদ্ভুতের কি আছে? হ্যাঁ, অদ্ভুতের কি আছে? ওরা ধানের যত্ন নিতে পারেনি, তাই ধান পচে গেছে। আমি যত্ন নিয়েছি, তাই ভালো আছে। হ্যাঁ, সেই জন্যে ওদের জমিতে বিষাক্ত লবণ পাওয়া গেল। তুমি তুমি কি বলতে চাইছো গোপাল? আমি ওই বিষাক্ত লবণ রাতের অন্ধকারে ছড়িয়েছি? হ্যাঁ, প্রমাণ করতে পারবে? তা পারবো কি পারবো না সেটা ভবিষ্যতই বলবে। এ তো ভারী মুশকিল হলো। চাষি ভাইয়েরা এখন খাবে কি? মহারাজ, আমি ওদের দায়িত্ব নিয়েছি। আপনি যদি কিছু সহযোগিতা করেন তাহলে সুবিধে হয়। হ্যাঁ, নিশ্চয়ই। চাষিদের বিপদের সময় এ তো আমার কর্তব্য। আর হ্যাঁ, তোমরা ঝগড়াটা থামাও। মহারাজ, আমি আপনাকে উপযুক্ত সময়ে সব প্রমাণ দিয়ে দেব। এখন শুধু সময়ের অপেক্ষা। এটা গোপাল ঠিক বুঝতে পেরেছে। এটা আমার কারসাজি। না 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 না, আজ রাতের মধ্যেই সব ধান বাইরে চড়া দামে বিক্রি করতে হবে, নইলে বিপদ। শোন বটা, তোকে কালকে ভোরবেলার মধ্যেই সব ধান নিয়ে একজন বড় আড়তদারের কাছে চলে যেতে হবে। হ্যাঁ, আড়তদারের কাছে গিয়ে কি করব? ধানগুলো বিক্রি করবি। আমার সাথে ওনার কথা হয়ে গেছে, ভালো দাম দেবে বলেছে। সেই জন্যে আর বেশি দেরি করা চলবে না। আজকে রাতের মধ্যে আমি দুটো গরুর গাড়ি করে সব ধান বোঝাই করে রাখবো, আর তুই সব নিয়ে কালকে সকালে আড়তদারের কাছে জমা দিয়ে টাকা নিয়ে আমার কাছে চলে আসবি। এই নে আড়তদারের নাম আর ঠিকানা। আচ্ছা সেনাপতি মশাই। আর শোন, এই চাষিদের জমিতে যে সর্বনাশটা আমি করেছি সেটা গোপাল বুঝতে পেরেছে, তাই যা করা তাড়াতাড়ি করতে হবে, নইলে কিন্তু সমূহ বিপদ। আমি জানি তো এটা সেনাপতির কাজ। আমার অনুমান কখনো মিথ্যে হয় না। এখন শোন, তোদের কি করতে হবে। কি করতে হবে দাদু? এই জিনিসটা ধর। রাতে বটার বাড়ির সামনে যখন দেখবি গাড়িতে করে ধান বোঝাই করা থাকবে, তখন তোরা এটা চুপি চুপি গাড়ির ভেতরে ধানের মধ্যে ভালো করে ছড়িয়ে দিবি, আর তারপর দেখবি মজা। কি মজা হবে দাদু? সেটা দেখতেই পাবি। শুধু তোদের নজরদারিটা আর কয়েকদিন চালিয়ে যেতে হবে, আর আজকে রাতের কাজটা ঠিকঠাক করতে হবে, তাহলেই হবে। আচ্ছা দাদু। কি গোপাল, দুদিন তো হয়ে গেল, তা এখনো তো বোঝা গেল না কে বা কারা এই চাষি ভাইয়েদের সর্বনাশ করেছে। উপযুক্ত সময় হলে সব ধরা পড়বে মহারাজ। সত্য কখনো চাপা থাকে না। সেনাপতি মশাই, সেনাপতি মশাই। এ কি, কে তুমি? হুট করে রাজসভায় ঢুকে পড়লে যে? আমি একজন আড়তদার। সেনাপতি আমাকে ধান বিক্রি করেছিল, কিন্তু ধানগুলো সব পচে গেছে। সেনাপতি আমার সঙ্গে বেইমানি করেছে।
সে কি এ কি করে সম্ভব? আমি তো আমার নিজের জমিতে রাসায়নিক মেশাইনি। আমি তো হ্যাঁ কি বললেন সেনাপতি মশাই? কিছু না বাবা, আমি কিছু করিনি। দেখলেন মহারাজ, সেনাপতি মুখ ফসকে আসল কথা বলে ফেলেছে। এ কি সেনাপতি? তার মানে তুমি? আগে মানে হ্যাঁ মানে না মানে মহারাজ, কি হয়েছে? আমার টাকা আমায় ফেরত দিন, নইলে আমি কিন্তু আমার গ্রামের লোকজনকে ডেকে এনে তুমুল অশান্তি করব। ভুল হয়ে গেছে মহারাজ, আপনি আমায় ক্ষমা করে দিন মহারাজ। এত চাষির সর্বনাশ করেছো? না, আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। আজ থেকে তোমার বেতন বন্ধ, আর তোমার ওই জমি বাড়ি সব আজ থেকে চাষিদের দিয়ে দেওয়া হবে। ও মহারাজ, আমি তাহলে না খেতে পেয়ে মরে যাব। বিশ্বাস করুন, আমি ভুল করে ফেলেছি। কিন্তু সেনাপতি তো নিজের জমিতে রাসায়নিক মেশায়নি, তাহলে? একেই বলে পাকা ধানে মই। সেনাপতি চাষিদের কাঁচা ধানে মই দিয়েছিল, আর আমি মই দিয়েছি পাকা ধানে। আর এই কাজে সাহায্য করেছে বিজ্ঞানী। হ্যাঁ হ্যাঁ নয় হ্যাঁ। হ্যাঁ, বলে প্রজারা বেশ সুখেই আছে, কি বলো মন্ত্রী? আগে আপনার সুশাসন আর আমার বুদ্ধি, এই নিয়েই তো আমরা জয় করে চলেছি মহারাজ। খালি নিজের ঢাক নিজে পেটায়, বুদ্ধি তো নেই, মাথাটা কুবুদ্ধিতে ভরা। তা যা বলেছ, তোমার বিচার ব্যবস্থার প্রতি আমার খুব আস্থা আছে। তবে কেউ আবার আমার বিচার বিবেচনার ওপর সন্দেহ প্রকাশ করে, আমাকে হেয় করার জন্য উঠে পড়ে লাগে। আমাকে উদ্দেশ্য করে বলছে, ওই সেই প্রবাদটার মতো, ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। আমার এই বিচার ক্ষমতা আমার বাবার কাছ থেকে পাওয়া। আমি আমার বাবার কোলে বসে আইন শিখেছি। আইন শিখে তো উল্টে গেছেন, শুধু ভুলভাল। আপনার ভাগ্য ভালো যে আমাদের কৃষ্ণনগরের মানুষ খুব সৎ, এখানে চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটে না। কি গোপাল, তুমি চুপ করে আছো কেন? আহা, তুমি চুপ করে থাকলে কি ভালো লাগে? কি বলো সভাকবি? গোপাল থাকলে চুপ, আমরা বেকুব। না, সকাল থেকে তো অনেক বকচালি শুনছি, তাই আমি আর কথা বলতে চাইছি না মহারাজ। মাঝে মাঝে না ওই শ্রোতা হওয়া খুব ভালো। মহারাজ, এই দুজন রাজপ্রাসাদের বাইরে দাঁড়িয়ে ঝগড়া করছিল, আমি ওদের দেখতে পেয়ে এখানে নিয়ে এসেছি। ও বাবা, পুঁটির বাবার ভগবানের মধ্যে ঝগড়া কেন? কি গো পুঁটির বাবা, কি হয়েছে? গোপাল, তুমি তোমার ভাড়ামি নিয়ে থাকবে, তোমার কাজ লোক হাসানো, আমার কাজ আইন বিচার এইসব, ঠিক আছে? হ্যাঁ গোপাল, তুমি তোমার কাজ করবে আর মন্ত্রীর কাজ করবে। চলো মন্ত্রী, তোমার বিচার শুরু করো। হ্যাঁ ভগবান, বলো বাবা, তুমি ওই পুঁটির বাবার সাথে ঝগড়া করছিলে কেন, বলো। মন্ত্রীমশাই, কি আর বলবো, আমি আর এই পুঁটির বাবা দুজনে কাল একটা ঘন জঙ্গলে আটকে গিয়েছিলাম। সেইখানে আমার ঘোড়ার একটা বাচ্চা হয়, আর এই পুঁটির বাবা বলে কিনা এটা ওর ঘোড়ার বাচ্চা। আগে মহারাজ, আমার ঘোড়াটা মেয়ে ঘোড়া, আর ঘোড়াটার বাচ্চা হব করছিল, আর ভগবানের ঘোড়াটা ছেলে ঘোড়া। আর মানে তো বাচ্চা ঘোড়াটা আসলে পুঁটির বাবা। তা কি করে হয় মহারাজ, ঘোড়ার বাচ্চাটা আমার গাড়ির তলায় শুয়েছিল, আর বাচ্চা সবসময় বাবা মায়ের কাছেই থাকে কিনা? মন্ত্রীমশাই বলুন, আপনি বলুন। মহারাজ, এই বিচার আপাতত স্থগিত রাখছি, কাল রায়দান হবে। বেশ, ঠিক আছে, তাহলে কাল সকালেই রায়দান হবে। ঠিক আছে মহারাজ। তাহলে আজকের মতো রাজসভার কাজ এখানেই শেষ হলো। গোপাল দাদা, আমার মেয়ে ঘোড়ার বাচ্চা ওটা, কিন্তু ওই ভগবান দাদা কায়দা করে বাচ্চাটা নিয়ে নিল। তুমি নিশ্চিন্তে থাকো, জয় সবসময় সত্যের হয়। কাল তুমি বিচারের রায়ের জন্য অপেক্ষা করো, আর তারপর সবটা আমার উপর ছেড়ে দাও, বুঝলে? ভরসা মুদের গোপাল, খুলবে তোমার কপাল। না, মন খারাপ করো না, তুমি ঠিক বিচার পাবে। চলো, আমি তোমার সাথে তোমাদের বাড়ি যাব, আমার পুঁটির সাথে কিছু কথা আছে। বেশ তো, চলো না গোপাল দাদা। আমি এখন পুঁটিদের বাড়ি যাচ্ছি। ভেবো না, মিথ্যার জয় কখনো হবে না। বিজ্ঞানী, আমি মন্ত্রী মশাইকে জিততে দেব না। আজ মন্ত্রী মশাই আইন এবং বিচার নিয়ে অনেক বললেন, আমাকে চুপও করিয়ে দিলেন। কিন্তু মন্ত্রী মশাই ভালো করেই জানেন যে গোপাল চুপ করে থাকার লোক নয়। চললাম বিজ্ঞানী, সভাকবি, আমার এখন অনেক কাজ, চলি গো।
মন্ত্রী মশাই আপনার জন্য অপেক্ষা করছি। বলো কি দরকার? বিচারের রায় যেন আমার পক্ষে যায়। মানে বুঝতেই পারছেন মন্ত্রী মশাই, বাচ্চাটা আমি পেলে আমার কত কাজে লাগবে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো বাচ্চাটা মেয়ে ঘোড়া। রায় তোমার পক্ষেই যাবে, তবে আমাকে অনেক কলকাঠি নাড়াতে হবে, কেমন? তাই আমাকে 1000 সোনার মোহর দেবে, কেমন? আর এমন কি কথা, নিশ্চয়ই দেবো, দিতে তো আমাকে হবেই। ব্যাস 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 ব্যাস, তুমি নিশ্চিন্তে থাকো, নিশ্চিন্তে। আমার রায় তোমার পক্ষেই যাবে। গোপালকে আমার বড় ভয় মন্ত্রী মশাই। ভয় করে কোনো লাভ নেই। ওকে আমি আর মহারাজ বলে দিয়েছি যে প্রশাসনিক ব্যাপারে কোনো কথা না বলতে। তাহলে তো ভালোই হলো, তাহলে কাল বাচ্চা মেয়ে ঘোড়াটা একেবারে আমার হয়ে যাবে তো। আরে অবশ্যই, ওটা নিয়ে একদম ভেবো না ভগবান, ধরেই নাও যে বাচ্চা মেয়ে ঘোড়াটা পেয়েই গেছো। মন্ত্রী মশাইয়ের জয় হোক। গোপাল দাদা, এবার কি করব বলো? ভগবান মিথ্যে বলে ঘোড়ার বাচ্চাটাকে নিয়ে নিল, আমি কি বিচার পাবো না? বাবা, গোপাল দাদু যখন কথা বলতে এসেছে তখন নিশ্চয়ই কিছু একটা ভেবে এসেছে, তাই না দাদু? হ্যাঁ রে মা, লড়বি তুই, আর আমি তোকে পেছন থেকে সাহায্য করব। ঘাবড়াবি না। শোন, আমি তোকে কয়েকটা প্রশ্নের উত্তর শিখিয়ে দেব। কি প্রশ্ন গোপাল দাদু? রানীমা তোর বাবাকে আর ভগবানকে প্রশ্ন করবে, পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী কি আর দ্রুতগামী কি? কি? পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী হলো ঝড়, আর দ্রুতগামী কি? সেটা হলো আলো। মনে থাকবে তো? মনে থাকবে। তারপরের প্রশ্নটা বলো। সবচেয়ে মোটা কি? কে সবচেয়ে বেশি ভার বহন করতে পারে? কি গোপাল দাদু? সবচেয়ে মোটা হলো মাটি, আর মাটি সবচেয়ে বেশি ভার বহন করতে পারে। বাহ, সবচেয়ে মোটা হলো মাটি। গোপাল দাদু, তুমি কত কি জানো গো? এর পরের প্রশ্ন হলো সবচেয়ে নরম কি? এটা আমি পারবো। বল দেখি মা, দেখি তুই পারিস কিনা। সবচেয়ে নরম হলো তুলো। আমি জানি সবাই তুলোই বলবে, কিন্তু তুলো নয় পুটি, সবচেয়ে নরম হলো মন। আর পরের প্রশ্ন? পরের প্রশ্ন হলো সবচেয়ে মধুর কি? পারবি কি পুটি বাবা? পারবে নাকি? না গো গোপাল দাদা, মুখ্য সূক্ষ্ম মানুষ আমি, কি করে জানবো, তুমি বলো। সবচেয়ে মধুর হলো ঘুম। ঘুম না হলে সব মাটি। তাহলে যা যা বললাম সব মনে থাকবে তো পুটিমা? থাকবে। এর পরের প্রশ্ন, আগুনের চেয়েও জ্বলন্ত কি? ওরে বাবা, এটা তো খুব শক্ত প্রশ্ন। আগুনের থেকেও জ্বলন্ত হলো পাপ। মনে থাকবে তো? থাকবে। এই প্রশ্নগুলোতে কি হবে গোপাল দাদা? এই প্রশ্নগুলোই তো তুরুপের তাস রে। দেখ না, এই প্রশ্নগুলো যখন রানীমা ভগবান আর তোর বাবাকে করবে, তখন ভগবান কি উত্তর দেবে সেটা নিয়ে আমি মোটেও ভাবিত নই। কিন্তু পুটির বাবা, তোমাকে বলি, যে প্রশ্ন আর উত্তরগুলো শুনলে সেগুলো তুমি বলবে না। তুমি বলবে আমি মুখ্য মানুষ, আমি কি করে এত সব জানবো? তোমাদের ভাববার সময় দেবেন রানীমা 3 দিন। এর পর আর বলতে হবে না, আমি সব বুঝে গেছি। তারপর আমি আমার ঘোড়ার বাচ্চা ফিরে পাবো। পাবে পাবে পাবে। তার আগে কত নাটক হবে। দেখো না, জীবনটাই তো নাটক। সব নাটকের পর ঘোড়ার বাচ্চাটা পেলেই হলো, ব্যাস। আমি এবার চলি। আমি এখন মহারাজার রানীমার সাথে দেখা করে আসি। আসল খেলাটা তো ওইখানেই। চলি গো, আসি রে বাচ্চারা। কি হবে কে জানে। গোপাল দাদার উপর ভরসা নেই তোমার? আছে আছে, কিন্তু মনের মধ্যে খচখচটা যাচ্ছে না, যদি সব গোলমাল হয়ে যায়। সব কিছু ঠিক করে দেবে আমাদের গোপাল দাদু, আমি তাই নিশ্চিন্তে আছি। মহারাজের জয় হোক, রানীমার জয় হোক। বলো দাসী, কি খবর এত রাতে? বাইরে গোপাল দাদা অপেক্ষা করছে। গোপাল এত রাতে কি এমন ঘটলো? ডাকো ডাকো, ওকে পাঠিয়ে দাও। যথা আজ্ঞা মহারাজ। কি হলো বলুন তো মহারাজ, এত রাতে গোপাল কেন এলো? সেটা বুঝবার জন্যই তো ডাকলাম। মহারাজ রানীমার জয় হোক। বলো গোপাল, কিসের জন্য এত রাতে আমাদের কাছে এলে? কোনো বিপদ? রানীমা, একটা বিশেষ আর্জি নিয়ে আপনার কাছে এসেছি। আমার কথাটা ভালো করে শুনুন। বলো গোপাল,
তুমি নিঃসংকোচে বলো। কাল সকালে মন্ত্রীমশাই একটা রায় দেবেন। আমার ইচ্ছে যে কাল আপনি রাজসভায় উপস্থিত হয়ে সমস্ত বিচার ব্যবস্থা পরিচালনা করবেন। মহারাজ আমাকে কোনো কথা বলতে মানা করেছেন রানীমা। এ কি গোপাল, ভুল কথা বললে কেন? না না না, আমি তো তোমায় কোনো কথা বলতে মানা করিনি। হ্যাঁ, শুধু বলেছি প্রশাসনিক কাজে কোনো কথা না বলতে, কারণ ওটা তো তোমার কাজ নয়। তাই তো প্রশাসনিক কাজে আমি আপনাকে চাইছি। আমাকে কি করতে হবে? সব শোনা হয়ে গেলে আপনি বাদী আর বিবাদী দুজনকে কয়েকটা প্রশ্ন করবেন। বলবেন প্রশ্নের উত্তর সঠিক দিতে হবে এবং দুজনকে 3 দিন সময় দেবেন। তারপর? তারপর তো আসল খেলা। বুঝলাম। তা কি কি প্রশ্ন গোপাল? তার মানে যখন ঘোড়াটা বাচ্চা দেয় তখন তুমি ঘুমিয়ে পড়েছিলে? হ্যাঁ মন্ত্রী মশাই, সারাদিনের ক্লান্তিতে দু চোখে ঘুম জড়িয়ে এসেছিল, তাই আমি দেখিনি ঘোড়ার বাচ্চা দেওয়া। মহারাজ, তার মানে পুঁটির বাবা দেখেনি ঘোড়ার বাচ্চা দেওয়া। ভগবান, এবার তুমি বলো, তুমি কি বাচ্চা হতে দেখেছো? আমিও ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু হঠাৎ আমার ঘুমটা ভেঙে যায়, দেখি আমার ঘোড়ার গাড়িটা থেকে বাচ্চাটা বের হচ্ছে। কি? ঘোড়ার গাড়ি থেকে বাচ্চা বের হচ্ছে? এও কি সম্ভব? হ্যাঁ রানীমা, প্রথমে আমিও বিশ্বাস করিনি, ভাবছিলাম বোধহয় আমি স্বপ্ন দেখছি। চিমটির পর চিমটি কেটে, চিমটির পর চিমটি কেটে যাচ্ছি। দেখুন না হাতের অবস্থা, দেখুন না, সারা হাত একবারে লাল চাকা চাকা দাগে ভর্তি। যত সব। মহারাজ, সবকিছু শোনার পর এবার রায় দেবার পালা। রায় দেবার আগে আমার কিছু বলার আছে। কি বলার আছে রানীমা? আমি দুজনকে প্রশ্ন করব, প্রশ্নের উত্তর পাবার পর রায় দান। তার মানে এখন রায় দান হবে না? নাও নাও রানী, ওদের দুজনকে প্রশ্নগুলো করে ফেলে। আমার প্রথম প্রশ্ন, পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী কি আর দ্রুতগামী কি? আমার দ্বিতীয় প্রশ্ন, সবচেয়ে মোটা কি? কে সবচেয়ে বেশি ভার বহন করতে পারে? তৃতীয় প্রশ্ন, সবচেয়ে নরম কি? চতুর্থ প্রশ্ন, সবচেয়ে মধুর কি? আর শেষ প্রশ্ন, আগুনের থেকে জ্বলন্ত কি? আমি তোমাদের 3 দিন সময় দেব। 3 দিন পর আমি তোমাদের উত্তর শুনবো, তারপর রায়দান। রানীমা, বিচারের সাথে এই প্রশ্নের কি কোনো সম্পর্ক আছে? আছে, সেটা উত্তর দেবার দিন বুঝতে পারবে। মহারাজ, এখন ঘোড়ার বাচ্চাটিকে আপনার আস্তাবলে নিয়ে আসার আদেশ দিন মহারাজ। খুব ভালো বলেছ রানী। প্রহরী, বাচ্চা ঘোড়াটাকে আমার আস্তাবলে অত্যন্ত যত্নের সঙ্গে নিয়ে যাও, আর সহিসকে বলো ওর যেন ঠিক মতো যত্ন হয়। হ্যাঁ, তাহলে আজকের মতো সভা এখানেই সমাপ্ত হলো, কেমন? কি থেকে যে কি হলো বলুন তো মন্ত্রী মশাই, মাঝের থেকে কতগুলো প্রশ্ন চলে এলো, আমি তো এইসব প্রশ্নের চিত্র বিচিত্র কিছুই বুঝতে পারছি না। ভগবান ভগবান, তুমি মোটেও ভেবো না, সব প্রশ্নের উত্তর আমি জানি। তোমাকে ভালো করে উত্তরগুলো বলছি, তুমি কাগজে লিখে ভালো করে মুখস্থ করে নাও, কেমন? কিন্তু আমার প্রশ্ন এরকমটা ঘটলো কেন? হঠাৎ রানীমা চলে এলেন, আমি না এর মধ্যে গোপালের ষড়যন্ত্র দেখতে পাচ্ছি। না 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 না, এর মধ্যে গোপাল নেই। গোপাল নেই। গোপালকে কিরকম দাবড়িয়ে বসিয়ে দিয়েছি দেখছো না? ওকে কোনো কথা বলতে দিয়েছি? হ্যাঁ, না 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 না, এই ব্যাপারে কিছু করতে দিয়েছি দেখেছো? তুমি বরং উত্তরগুলো লিখে ভালো করে মুখস্থ করো। তুমি এই বাজিতে জিতে গেছো ভগবান। বলছেন? বলছি। নাও নাও নাও, প্রশ্নের ঝাঁপিটা খুলে ফেলো। প্রথম প্রশ্ন, পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী কে আর দ্রুতগামী কে? এটাও একটা প্রশ্ন হলো? এ তো খুব সহজ প্রশ্ন, খুব সহজ। ওই পালোয়ান সিং, ওর গায়ের কি জোর জানো? হ্যাঁ, পালোয়ান সিংটা কে আবার? আমি তো নামই শুনিনি। তুমি নাম শোনোনি? তাহলে থাক। বাঘ। হ্যাঁ, বাঘই হলো পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী। হাতি কি দোষ করলো? হাতি হলো সবচেয়ে শক্তিশালী। হ্যাঁ, আরে আরে ঠিক বলেছো, ঠিক 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 ঠিক, হাতি হলো সবচেয়ে শক্তিশালী। হ্যাঁ, আর দ্রুতগামী? ঘোড়া। ঘোড়ার চেয়ে আর কে দ্রুত গতিতে চলে? ঠিক, এটা একদম ঠিক বলেছেন। তাহলে প্রথম প্রশ্নটা হয়ে গেল। এবার দ্বিতীয় প্রশ্ন, সবচেয়ে মোটা কে? কে সবচেয়ে ভার বহন করতে পারে? এটা কিন্তু খুব শক্ত প্রশ্ন। মোটা কে? মোটা মোটা কে? মোটা কে কে কে? ও এই সবচেয়ে মোটা তো ওই হাতি, আর সবচেয়ে ভার বহন করে গাধা। না না, হাতি হবে না, ওটা জলহস্তি হবে। গাধাটা ঠিক আছে। ঠিক 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 ঠিক। তাহলে উত্তরগুলো মগজে ঢুকিয়ে রাখছো তো? হ্যাঁ,
এবার 3 নম্বর প্রশ্ন। প্রশ্নটা কি বলো? সবচেয়ে নরম কি? নরম কি কি বলুন তো মন্ত্রী মশাই? ওরে ওরে, সবচেয়ে নরম হলো শিমুল তুলোর বালিশ। বাহ, এটা আমি জানতাম। তারপরের প্রশ্ন, সবচেয়ে মধুর কি? মধুর কি? মধুর? ওহো, আরে এটার প্রশ্নের মধ্যেই তো উত্তর আছে। মধু 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 হলো সবচেয়ে মধুর, তাই মায়েরা বাচ্চার মুখে মধু দেয়, জানো তো? আপনি শ্রেষ্ঠ মন্ত্রী, আপনি কত কি জানেন। জানতে জানতে জানোয়ার, এই না মানে জানতে জানতে জ্ঞানী। এবারে শেষ প্রশ্ন, আগুনের থেকেও জ্বলন্ত কি? খুব সহজ প্রশ্ন, খুবই সহজ। উত্তর হলো আমার বউ। সবসময় জ্বলেই আছে, জ্বলেই আছে, নিজেও জ্বলছে আর আমাকেও জ্বালাচ্ছে, আগুনের থেকেও জ্বলন্ত। ব্যাস, তার মানে আমি তৈরি। মানে ঘোড়ার বাচ্চাটা তোমার হয়ে গেল। চলো, রাত হয়ে গেছে, তুমি তোমার বাড়ি যাও আর আমিও খেয়ে ঘুমিয়ে পড়ি। যাও। ঠিক আছে, ওই কথাই রইলো, চললাম। আজ তাহলে রায়দানের দিন। বাচ্চাটা কার, ঘোড়ার না ঘোড়ার গাড়ির, এর বিচার হবে। তোমাদের নিশ্চয়ই জানা আছে যে রানীমা 5টি প্রশ্ন করেছিলেন। এবার ভগবান আর পুঁটির বাবার থেকে রানী তার উত্তর নেবেন। প্রথমে ভগবান তোমাকে উত্তরগুলো জিজ্ঞাসা করি। বলো, আমার প্রথম প্রশ্ন, পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী আর দ্রুতগামী কে? হাতি। হাতি হলো সবচেয়ে শক্তিশালী, আর হরিণ হলো সবচেয়ে দ্রুতগামী। কি ঠিক বলেছি রানীমা? পরের প্রশ্ন মনে আছে? রানীমার মুখ দেখে তো কিছুই বুঝতে পারছি না, উত্তরটা তো ঠিকই দিয়েছি। পরের প্রশ্ন, সবচেয়ে মোটা কে? সবচেয়ে ভার বহন করে কে? নাও, এবার কি উত্তর দেবে বাবা ভগবান? সবচেয়ে মোটা হলো জলহস্তি, আমরা যাকে জলের হাতি বলি। কি দিল ভগবান, জ্ঞানের পোড়া কাঠ। আর সবচেয়ে ভার বহন করে কে? গাধা। আমার খুব কষ্ট হচ্ছে, প্রাণ খুলে হাসতে পারছি না। গোপাল মুচকি মুচকি হাসছে কেন? তবে কি উত্তরগুলো ভুল হচ্ছে? না না না, উত্তর তো ঠিক আছে। পরের প্রশ্ন, সবচেয়ে নরম কি? শিমুল তুলোর বালিশ। পরের প্রশ্ন, পৃথিবীতে সবচেয়ে মধুর কি? রানীমা, এটার প্রশ্নের মধ্যেই উত্তর লুকিয়ে আছে। তাই? তা কি লুকিয়ে আছে? মধু। মধুরের মধ্যে লুকিয়ে আছে মধু। বাহ, কি অসাধারণ পংক্তি! মধুরের মধ্যে লুকিয়ে আছে মধু, কলসি কাঁখে নিয়ে যায় গ্রামের বধূ। এবার কি শেষ প্রশ্ন? হ্যাঁ মহারাজ, এবার শেষ প্রশ্ন, আগুনের চেয়ে জ্বলন্ত কি? মন্ত্রী মশাইয়ের স্ত্রী। মানে মন্ত্রীগিন্নি কি করে হলো আগুনের চেয়ে জ্বলন্ত? ওই তো মন্ত্রী মশাই বললেন যে ওনার বউ সর্বদা জ্বলেই আছে, নিজেও জ্বলছে আর সবাইকে জ্বালাচ্ছে। এবার পুঁটির বাবা প্রশ্নের উত্তর দাও। রানীমা, আমি একদম মুখ্য সূক্ষ্ম মানুষ, আমি এত শক্ত শক্ত প্রশ্নের উত্তর দিতে পারবো না, তাই আমি পুঁটিকে নিয়ে এসেছি। তুমি এই শক্ত শক্ত প্রশ্নের উত্তর দিতে পারবে? পারবো। তাহলে বলো। আমি সব প্রশ্নগুলো জানি রানীমা, আপনাকে আর কষ্ট করে বলতে হবে না। ঠিক আছে, তবে বলো। রানীমা, আপনার প্রথম প্রশ্ন, পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী আর দ্রুতগামী কি? উত্তর হলো সবচেয়ে শক্তিশালী ঝড় আর দ্রুতগামী হলো আলো। অসাধারণ। তার মানে আমার উত্তরটা ভুল ছিল। পরের উত্তরটা দাও। পরের প্রশ্নটা ছিল সবচেয়ে মোটা কে আর সবচেয়ে ভার বহন করে কে? এর উত্তরটা হলো সবচেয়ে মোটা হলো মাটি আর সবচেয়ে বেশি ভার বহনও করে মাটি। খুব ভালো, খুব ভালো। আরে পুটি, তুই তো আমাদের মুখ উজ্জ্বল করে দিলি রে। পরের উত্তর, সবচেয়ে নরম কি? এটা ছিল আপনার প্রশ্ন রানীমা। ঠিক। এর উত্তর, সবচেয়ে নরম হলো মন। বাহ, তুমি তো খুব বুদ্ধিমতী। পরের উত্তর, রানীমা, পৃথিবীতে সবচেয়ে মধুর হলো ঘুম, ঘুমের চেয়ে মধুর আর কিছুই নেই। অসাধারণ প্রতিমা। মন্ত্রী একটা বোকা, মূর্খ, আমাকে কিভাবে ফাঁসিয়ে দিল। আমি এবার ওকে ফাঁসাবো। আগুনের থেকে জ্বলন্ত কি? এর উত্তর পাপ। পুঁটি, তুমি সব প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো। এবার বলো, তোমাদের সংসার কিভাবে চলে? আমার বাবা মাঠে ঘাটে জাল ফেলে মাছ ধরে, সেই মাছ আমরা জলে ভেজে খাই। মানে মাঠে ঘাটে জাল ফেলে মাছ ধরে, মানে আবার মাছ জলে ভেজে কেউ খায় নাকি? এটা তো বোকার মতো কথা বললে পুঁটিমা। কি জানি,
ঘোড়ার গাড়ির যদি বাচ্চা হয় তবে মাঠে মাছও হতে পারে, আর সেই মাছ জলে ভেজে খাওয়াও যায়। খুব ভালো বলেছ পুটিমা, গোপালের উপযুক্ত নাতনি। না, বিচার শেষ, এবার তাহলে রায় দাও। রানী, তুমি তোমার রায় দাও। বাচ্চাটা ঘোড়ার, সুতরাং এই ঘোড়ার বাচ্চাটাকে পুঁটির বাবার হাতে তুলে দিতে হবে। আর মিথ্যে কথা বলে রাজসভার অমূল্য সময় নষ্ট করার জন্য ভগবানকে কারাগারে বন্দি করার আদেশ দিন মহারাজ। মহারাজ, আমার একটা কথা আছে, আমি কি নির্ভয় বলতে পারি? অবশ্যই অবশ্যই, বলো বলো বলো। এই প্রশ্নের উত্তর আমাকে আমার গোপাল দাদু শিখিয়ে দিয়েছে। হ্যাঁ, গোপাল? মহারাজ, রাজসভায় আমার প্রশাসনিক কাজে কথা বলা বারণ, তাই কিছু বলিনি। কিন্তু রাজসভার বাইরে কিছু বলাতে তো বারণ ছিল না মহারাজ। গোপাল তো একদম ঠিক কথা বলছে। যখন দেখলাম বিচারের নামে ঘোড়ার ডিম হচ্ছে, তখন নিজেকে আর ধরে রাখতে পারিনি। সেই দিনই মাথায় নিয়ে কি করতে হবে, তারপর আমার মাথায় যা যা এসেছে সেই দিয়ে বিচারটাকে নিরপেক্ষ করতে চেয়েছি মহারাজ। তোমাকে ধন্যবাদ একটা চমৎকার বিচার করার জন্য। প্রহরী, এই ভগবানকে এক্ষুনি কারাগারে নিক্ষেপ করো। মহারাজ, আমি যদি দোষী হই তাহলে মন্ত্রী মশাইও সমান দোষী। উনি আমাকে জিতিয়ে দেওয়ার জন্য 1000 সোনার মোহর চেয়েছেন এবং আমি দিয়েওছি। হ্যাঁ। আর মন্ত্রী, একই শুনছি তোমার নাম। ছি 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 ছি। প্রহরী, মন্ত্রী মশাইকেও কারাগারে বন্দি করো। যাও, তোমরা তো দুজনে চোরে চোরে মাস্তুতো ভাই। যাও, এবার গলা চড়াচড়ি করে কারাগারে কাটাও। আমাকে আমাকে ক্ষমা করুন মহারাজ, আমাকে ক্ষমা করুন। না না না, কোনো ক্ষমা নেই। অসৎ কাজ করবার সময় মনে থাকে না? যাও যাও, তোমার মুখ আর আমি দেখতে চাই না। আর করবো না মহারাজ, আমাকে ক্ষমা করে দিন। আর গোপাল, তোমাকে তোমার এই চমৎকার বিচারের জন্য এই যে 500 সোনার মোহর উপহার দিলাম। জয় গোপালের জয়। সাবস্ক্রাইব করে দিন ভাই, আর বেলটা বাজাতেও ভুলবেন না, না হলে মজা মিস করবেন।